প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, পদার্থবিজ্ঞান অধ্যায় পঞ্চম, পদার্থের অবস্থা ও চাপ, যেটা পূর্বে আমরা আলোচনা করেছিলাম এর কিছু অংশ। আজকে আমি অধ্যায় থেকে বাকি কিছু অংশ আলোচনা করছি। আমি আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র এবং বল বৃদ্ধিকরণ নীতি। প্যাসকেলের সূত্র। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানী প্যাসকেল উনি যে সূত্র আবিষ্কার করেছিলেন সেই সূত্রের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের বল বৃদ্ধিকরণ নীতি, ওই সূত্রের থেকে বল বৃদ্ধিকরণ নীতি চলে আসছে। তো প্যাসকেলের সূত্রটা কেমন ছিল? প্যাসকেলের সূত্রটা এরকম বলা যায় যে পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করা হয়, সেই চাপ একটুও কমবে না, একই পরিমাণ থাকবে। না কমে কি করে, ওই পাত্রের তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন ওই পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। শিক্ষার্থী, আমি আবারও বলি, এখানে একটু লিখে দিই। পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র সমান লম্বভাবে ক্রিয়া করে। তো শিক্ষার্থী দেখো কি লিখলাম, পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে, আর বিন্দুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। তো শিক্ষার্থী দেখো, এর একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটা ফুটবল নিতে পারো তুমি। ফুটবল নিয়ে ওটাকে কি করতে পারো, ওটা হাওয়া দেওয়া অবস্থায় ফুটবল নিয়ে ছিদ্র করে দাও। ছিদ্র করে যখন এটা চাপ দিবে, ওই ভিতরে যে বায়বীয় পদার্থ আছে সেটা কি হবে, এই পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং এটা পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে দেখো বাইরে চলে আসবে। আমরা ফুটবলে যখন হাওয়া দিই, ফুটবল ছিদ্র না করা অবস্থায় যখন হাওয়া দিই ভালো ফুটবলে, তখন কি হয়, এই হাওয়াটা
চারিদিকে সমান চাপ প্রয়োগ করে এবং কি করে ওই পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে, যেটা আমরা ফুটবলটা যদি ছিদ্র করে দিই আমরা অলরেডি সেটা বুঝতে পারবো যে লম্বভাবে ক্রিয়া করার দরুন সে বাইরে চলে আসছে। তো এটা একটা তার উদাহরণ ছিল। এবার আজকে যে বিষয় বল বৃদ্ধিকরণ নীতি, এই নীতিটা আসছে প্যাসকেলের সূত্র থেকে। তো শিক্ষার্থী দেখো এখানে বলছে তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে যখন চাপ প্রয়োগ করা হয় সেই চাপ বিন্দুমাত্র না কমে ওই তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। আর বল বৃদ্ধিকরণ নীতিতে বলা হয়েছে, বল বৃদ্ধিকরণ নীতিতে বলা হয়েছে যে পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের, আমি একটু এখানে মুছে বল বৃদ্ধিকরণ নীতি লিখি, বল বৃদ্ধিকরণ নীতি, বল বৃদ্ধিকরণ নীতি। বল বৃদ্ধিকরণ নীতিতে বলছে পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের, এখান থেকে মুছে দিই, কোনো অংশের উপর যদি একটি ছোট পিস্টন দ্বারা বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হয়, তাহলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি পরিমাণ বল প্রযুক্ত হতে পারে। তাহলে সেই বলের বেশি পরিমাণ বল প্রযুক্ত বা অনুভূত হতে পারে। তাহলে দেখো বল বৃদ্ধিকরণ নীতি আর প্যাসকেলের সূত্র একই ধরনের বা একই জিনিস, সেখান থেকে প্যাসকেলের সূত্র থেকেই বল বৃদ্ধিকরণ নীতি চলে এসেছে। পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থের উপর, বায়বীয় পদার্থের এখানে এই উপরটা মুছে দিই, কোনো অংশের উপর যদি একটি ছোট পিস্টন দ্বারা বল প্রয়োগ করা হয় তাহলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি পরিমাণ বল প্রযুক্ত হতে পারে। এটা আমার বল বৃদ্ধিকরণ নীতি। প্রিয় শিক্ষার্থী, এই বল বৃদ্ধিকরণ নীতিটা হচ্ছে প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এর আরেকটা নাম হচ্ছে প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এটা হচ্ছে প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে আমরা বল বৃদ্ধিকরণ নীতিটা কি সেটা এখানে জানলাম। এবার আমরা ওর গাণিতিক ব্যাখ্যাটা দেখব যে কিভাবে বল বৃদ্ধি পায় প্যাসকেলের সূত্র অনুসারে। তাহলে আমি এর গাণিতিক ব্যাখ্যা একটু চলে যাই। শিক্ষার্থী, এর জন্য আমাকে একটা চিত্র আঁকতে হবে। এখানে
প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে F1 বল, আর এখান থেকে একটু মোছার পরে এখানে তীর চিহ্নটা উপরের দিকে দিচ্ছি, এটা হচ্ছে F2। এটা C1, এটা C2, এটা A2, এটা A1। এটা তো প্রিয় শিক্ষার্থী, দেখো এটা হচ্ছে পিস্টন দিয়েছি, এখানে পিস্টন নাম্বার এটা অন, পিস্টন অন, পিস্টন টু। চিত্রটা তোমরা একটু লক্ষ্য করো, এখানে এখানে 1 নম্বর পিস্টন এটা, 2 নম্বর পিস্টন এটা, তাহলে C1 একটা সিলিন্ডার, C2 আরেকটা সিলিন্ডার, F1 হচ্ছে নিম্নমুখী একটা বল যেটা
পিস্টন 1 দ্বারা প্রয়োগ করা হচ্ছে, আর F2 হচ্ছে ঊর্ধ্বমুখী বল, যেটা পিস্টন 1 দ্বারা বেরিয়ে যাবে বা বেরিয়ে আসার চেষ্টা করছে। চাপ প্রয়োগ করলে এখানে যে বল অনুভূত হয়, পিস্টন 2তে যে বল অনুভূত হয় সেই বলটার নামই হচ্ছে F2। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এবার আমরা লিখতে পারি এখানে C1 ও C2, C1 ও C2 দুটি সিলিন্ডার। যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে A1 ও A2। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দুটো সিলিন্ডার নিয়েছি, C1 ও C2, যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়েছি A1 ও A2। সিলিন্ডার দুটো একটি নল দ্বারা সংযুক্ত আছে এবং পিস্টন, প্রত্যেক সিলিন্ডারে একটি করে পিস্টন লাগানো আছে। তাহলে লিখতে পারি সিলিন্ডার দুটি একটি নল দ্বারা সংযুক্ত আছে এবং প্রত্যেক সিলিন্ডারে নিঃছিদ্রভাবে একটি করে পিস্টন লাগানো আছে। তো শিক্ষার্থী দেখো, দুটো সিলিন্ডার C1 C2 যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 A2, প্রত্যেক সিলিন্ডারে নিষিদ্ধভাবে একটি করে পিস্টন লাগানো আছে, তারপর সিলিন্ডার দুটি একটি নল দ্বারা সংযুক্ত। এখন সিলিন্ডার দুটিকে যে কোনো তরল বা বায়বীয় পদার্থ যাই হোক না কেন পূর্ণ করে, আমি তরল দিয়ে দিই। এখন সিলিন্ডার দুটি যে কোনো তরল পদার্থ দ্বারা পূর্ণ করে, এখন সিলিন্ডার দুটি যে কোনো তরল পদার্থ দ্বারা পূর্ণ করে যদি ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করা হয়, F1 যে বলটা, এই বলটা হচ্ছে নিম্নমুখী বল, এই বলটা নিম্নমুখী বল। তাহলে বলছে সিলিন্ডার দুটি যে কোনো তরল পদার্থ দ্বারা পূর্ণ করে ছোট পিস্টনে যদি F1 বল প্রয়োগ করা হয়, তাহলে ছোট পিস্টনে যে চাপ অনুভূত হবে তার পরিমাণটা আমাকে আগে বের করতে হবে। তাহলে
ছোট পিস্টনে অনুভূত চাপের পরিমাণ। দেখো আমরা চাপ সমান কি জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। যেহেতু ছোট পিস্টনে বের করছি, চাপ P1 সমান বল F1 বাই ক্ষেত্রফল A1। তাহলে শিক্ষার্থী দেখো, ছোট পিস্টনে যখন তুমি F1 বল প্রয়োগ করছো, সেখানে যে চাপটা অনুভূত হচ্ছে সেই চাপের পরিমাণ হচ্ছে F1 বাই A1। শিক্ষার্থী, আমার প্যাসকেলের সূত্র পূর্বে বলেছিল যে পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থের উপর যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই চাপ বিন্দু মাত্র না কমে ওই পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। তাহলে দেখো, এখানে চাপ প্রয়োগ করা হলে, এখানে যে বল প্রয়োগ করেছি, তাহলে যে চাপটা অনুভূত হচ্ছে এই চাপটার মান হচ্ছে এই চাপ কিন্তু কমবে না। এই চাপ কোনো অংশে না কমে এই পাত্রের ভিতরে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। অর্থাৎ বড় পিস্টনে একই পরিমাণ চাপ অনুভূত হবে। তাই আমরা লিখতে পারি প্যাসকেলের সূত্র অনুসারে বড় পিস্টনে অনুভূত চাপের পরিমাণও একই থাকবে। শিক্ষার্থী, আমি একটু উপর থেকে মুছে দিই। অতএব আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে বড় পিস্টনে, আমি একটু লিখি, অতএব প্যাসকেলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে প্যাসকেলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বড় পিস্টনে অনুভূত চাপের পরিমাণও একই থাকবে। যেহেতু প্যাসকেল বলেছে যে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কোনো অংশে কমবে না, পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, আদৌ কমবে না। তাহলে একই চাপ সব দিকে সঞ্চালিত যদি হয়ে থাকে, আমার ছোট পিস্টনে যে চাপ অনুভূত হয়েছে বড় পিস্টনে ঠিক একই পরিমাণ চাপ অনুভূত হবে। তাই বলা হয় যে ছোট পিস্টনের চাপ ইকুয়াল বড় পিস্টনের চাপ। এখন আমরা লিখতে পারি যে বড় পিস্টনে অনুভূত বলের পরিমাণ, এখন বড় পিস্টনে অনুভূত যে ঊর্ধ্বমুখী বল তার পরিমাণ সেটাকে F2 ধরেছি। আর বল সমান আমরা কি লিখতে পারি, চাপ গুণ ক্ষেত্রফল। তাহলে দেখো শিক্ষার্থী, বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে A2, আর বড় পিস্টনে যে চাপ সেই চাপটা হচ্ছে ছোট পিস্টনের চাপের সমান, অর্থাৎ ছোট পিস্টনে যে চাপ ছিল বড় পিস্টনেও ঠিক সেই চাপ হবে। তাহলে বড় পিস্টনে অনুভূত বলের পরিমাণ F2 সমান লিখতে পারি চাপ গুণ ক্ষেত্রফল, অর্থাৎ F2 ইকুয়াল এই চাপটা কি ছোট পিস্টনের চাপই তো বড় পিস্টনের চাপ, কারণ দুইটা জায়গায়
আমার চাপটা সেম থাকবে। তাহলে এই চাপটা হচ্ছে P1 গুণ এই ক্ষেত্রফলটা হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রফল A2। শিক্ষার্থী আমি এখান থেকে একটু মুছি। P1 এর মানটা কি পেয়েছিলাম? P1 সমান পেয়েছিলাম F1 বা A1 গুণ A2। তো শিক্ষার্থী এই হচ্ছে বড় পিস্টনে যে বলটা পাওয়া যাবে ঊর্ধ্বমুখী বল, তার মানটা হচ্ছে এটাই। তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে আমরা F2 বাই F1 ইকুয়াল A2 বাই A1 এটা করতে পারি। শিক্ষার্থী এখন দেখো দুটো এখানে যে সূত্র পেয়েছি, এটা বড় পিস্টনে অনুভূত বলের পরিমাণ হচ্ছে এটা। তাহলে কিসের উপর নির্ভর করছে? সাধারণত বড় পিস্টনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, বড় পিস্টনে অনুভূত বলের পরিমাণও ঠিক তত বেশি হবে। এখন এটাই আমরা লিখতে পারি। এখন আমরা বলতে পারি যে এখন আমরা বলতে পারি যে বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, বড় পিস্টনে অনুভূত বলের পরিমাণও অনেক বেশি হবে। তাহলে বলছে এখন আমরা বলতে পারি বড় পিস্টনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, বড় পিস্টনে অনুভূত বলের পরিমাণও অনেক বেশি হবে। অর্থাৎ এটা বলা যায় যে ছোট পিস্টনের চেয়ে বড় পিস্টন যদি 100 গুণ বড় হয়, তাহলে আমি আবারও বলছি, এখন বলা যায় যদি ছোট পিস্টন অপেক্ষা বড় পিস্টন 100 গুণ বড় হয়, তাহলে ছোট পিস্টনে যদি 1 নিউটন বল অনুভূত হয়, তাহলে বড় পিস্টনে অবশ্যই 100 নিউটন বল অনুভূত হবে। সেক্ষেত্রে আমি আবারও বলছি যে এই বলটা নির্ভর করে, যে বড় পিস্টনে অনুভূত বলটা নির্ভর করছে বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। অর্থাৎ বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে, বড় পিস্টনে অনুভূত বলের পরিমাণও তত বৃদ্ধি পাবে। তাই বলা যায় যে ছোট পিস্টন অপেক্ষা বড় পিস্টন যদি 100 গুণ বড় হয়, তাহলে ছোট পিস্টনে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে বড় পিস্টনে অবশ্যই 100 নিউটন বল অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল বল বৃদ্ধিকরণ নীতি বা প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তো শিক্ষার্থী, আমরা আজকে প্যাসকেলের সূত্র জানলাম। প্যাসকেলের সূত্রের সাহায্যে কিভাবে গাণিতিক ব্যাখ্যা দিতে হয়, কিভাবে বল বৃদ্ধি পায়, সেই বল বৃদ্ধিকরণ নীতিটা আমরা গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে জানতে পারলাম। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা পরবর্তীতে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম বা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল তোমাদের আজকের আলোচ্য বিষয়। আমি এই বিষয় এখানে আজকের মতো শেষ করছি। শিক্ষার্থী, এগুলো তোমরা বাড়িতে নিজেরাই অ্যাপ্লাই করার চেষ্টা করবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে, দেখবে সহজে হয়ে যাবে। তো শিক্ষার্থী, আজকে আলোচ্য বিষয় এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুনভাবে কোনো গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।